This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে বাছাই করা ব্রেকিং নিউজগুলোর দিকে নজর রাখা যাক। আর শুরুতেই যে ব্রেকিং নিউজে নজর রাখতে হচ্ছে তা হলো আন্তর্জাতিক লজ্জা সইতে হলো বাংলাকে। বিশ্বসেরা ফুটবল তারকার কলকাতা সফর কলঙ্কিত। যুব ভারতীতে লিওনেল মেসিকে দেখতেই পেলেন না দর্শকরা। ভাঙচুর, লাঠিচার্জ, মাঠ লন্ডভন্ড। এবার সেকেন্ড ব্রেকিং নিউজের দিকে নজর রাখা যাক। সাকুল্যে 25 মিনিট মাঠে ছিলেন মেসি। মেসিকে ঘিরে অবাঞ্ছিত ভিড়, অবাঞ্ছিতদের আদেখলামিতে বঞ্চিত দর্শক। স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনেও অধরা। দেখা যাক নেক্সট ব্রেকিং নিউজ। থার্ড ব্রেকিং নিউজের দিকে নজর রাখা যাক। 1.5 ঘন্টার কর্মসূচি গুটিয়ে যায় 25 মিনিটে। বেগতিক বুঝে বের করে নিয়ে যাওয়া হয় মেসিকে। ভেস্তে যায় বিশ্ব তারকার সংবর্ধনা অনুষ্ঠান। স্টেডিয়ামে পৌঁছতেই পারেননি মুখ্যমন্ত্রী। কথা থাকলেও মাঠে যাননি শাহরুখ খান। এবার 4 নম্বর ব্রেকিং নিউজের দিকে নজর রাখা যাক। 4 নম্বর ব্রেকিং নিউজ। যুব ভারতীর বিশৃঙ্খলায় গ্রেপ্তার মূল উদ্যোক্তা। বিমানবন্দর থেকে গ্রেপ্তার উদ্যোক্তা শতদ্রু দত্ত। কলকাতার বিশৃঙ্খলা দেখে হায়দ্রাবাদ যান মেসি। এবার 5 নম্বর ব্রেকিং নিউজ। কলকাতায় চরম বিশৃঙ্খলা, কিন্তু শৃঙ্খলা দেখালো হায়দ্রাবাদ। হায়দ্রাবাদে মেসির দারুণ রোড শো। 6 নম্বর ব্রেকিং নিউজ। কারি কারি টাকা খরচ করেও দেখা হলো না মেসিকে। আমাদের বোকা বানানো হয়েছে বলছেন দর্শকরা। নোংরা ভিআইপি কালচারে আমরা অতিষ্ঠ, ক্ষোভ দর্শকদের। এবার 7 নম্বর ব্রেকিং নিউজ। মেসি দেখতে গিয়ে পকেট ফুটো দর্শকদের। 20 টাকার জলের বোতল বিকিয়েছে 200 টাকায়। 50 টাকার পপকর্ন 300 টাকায় বিক্রি। 10 টাকার চিপসের দাম কত শুনবেন? 150 টাকা। এবার নেক্সট ব্রেকিং নিউজের দিকে নজর রাখা যাক। 8 নম্বর ব্রেকিং নিউজ। যুব ভারতীর চরম বিশৃঙ্খলায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। উদ্যোক্তাদের দায়ী করলেন মমতা। তদন্ত কমিটি গড়ার নির্দেশ। এবার 9 নম্বর ব্রেকিং নিউজ। জাস্টিস অসীম রায়ের নেতৃত্বে তদন্ত কমিটি। তদন্ত কমিটিতে মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব। মেসি ও দর্শকদের কাছে ক্ষমা চাইলেন মমতা। 10 নম্বর ব্রেকিং নিউজ আপনাদের জন্য। টিকিটের টাকা ফেরাতে হবে। টাকা না ফেরালে আইনি ব্যবস্থা। হুঁশিয়ারি রাজ্য পুলিশের সর্বময় কর্তা রাজীব কুমারের। ক্যামেরা ঘিরে রয়েছে এবং একবার যদি মাঠটা ঘুরিয়ে দিত এত দর্শক অন্তত একটু তৃপ্তি পেত। 12,000 টিকিট কেটে কিছু দেখতে পাইনি, কিচ্ছু না। সব ভিভিআইপিরা সব ঘিরে রেখে দিয়েছিল সব। ওনাকে দেখাই যায়নি একটু কেউ। সামনে যদি এত লোক ঢোকে কি করে? আজকে যদি মিছিল এখান থেকে কিছু হয়ে যেত। 25,000 দিয়ে আমরা কিচ্ছু দেখতে পাইনি। কিছু মেসি কোথায়? মেসি তো কিছু ছিটে পড়েও দেখতে পেল। যুবভারতী ক্রীড়াঙ্গনের ছবিটা আমি দেখানোর চেষ্টা করবো। মাঠে কিন্তু বোতল বৃষ্টি হচ্ছে, কারণ দর্শকরা কার্যত বিক্ষোভ করছেন। তাদের বক্তব্য যে লিওনেল মেসিকে দেখতে তারা মাঠে এসেছিলেন, কিন্তু পর্যাপ্ত সময় তারা লিওনেল মেসিকে এখানে মাঠে দেখতে পারেননি। আমরা আমাদের পুরো টাকা ফেরত চাই। আন্তর্জাতিক মানের লজ্জা সইতে হলো বাংলাকে। সত্যি আন্তর্জাতিক মানের লজ্জা, কারণ কেন্দ্রীয় চরিত্র কে ছিলেন? লিওনেল মেসি। স্বপ্নের নায়ক, গোটা পৃথিবীর স্বপ্নের নায়ক। লজ্জায় মাথা হেঁট হয়ে গেল কলকাতার এবং বাংলার তো বটেই। তথাকথিত ভিভিআইপিদের ভিড়ে হারিয়ে গেলেন মেসি। কোথায় মেসি? যত সব অবাঞ্ছিতদের ভিড় তাকে কেন্দ্র করে। আদেখলামিতে স্বপ্নের নায়ককে দেখতেই পেলেন না
আম ফুটবল প্রেমী জনতা। তারই পরিণতিতে ভাঙচুর, লাঠিচার্জ, একেবারে লণ্ডভণ্ড যুবভারতী স্টেডিয়াম। 1.5 ঘন্টার কর্মসূচি গুটিয়ে গেছে মাত্র 25 মিনিটে। বাবা সাধারণ মানুষের জন্য মেসি এসেছিল এখানে, তাকে মেসিকে দেখতে, সাধারণ মানুষকে দেখতে না দিয়ে তৃণমূল কংগ্রেস হাইজ্যাক করে নিল মেসিকে। এতদিন পর্যন্ত কয়লা, গরু, ছাগল সব চুরি হতে দেখেছি, তৃণমূল মেসিকে পর্যন্ত চুরি করার চেষ্টা করলো। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বর্তমান অবস্থা। বিজেপি বাজে কথা বলছে, এটা বেসরকারি যে ইভেন্ট করেছে তাদের অত্যন্ত তাদের ফেলিওর। How great you are individually. He always said that he would trade everything for that one World Cup. শতদ্রু তো অন্য জায়গাতেও প্রোগ্রাম করেছে এবং করার কথা আগামীতে, সেখানে তো মারামারি হয়নি। তো এখানে শতদ্রুর সাথে কারা আছে, শতদ্রুকে কারা খেলাচ্ছে পেছন থেকে? অরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাস বিনা পয়সায় মেসিকে জড়িয়ে ধরছে। মাননীয় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তার ওখানে থাকাটা স্বাভাবিক ছিল, তিনি আমন্ত্রিত হিসেবে গেছেন। তো রাজ্যে খেলার একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে ক্রীড়ামন্ত্রী তিনি তো থাকবেনই। জলের বোতল কি করে গেল গ্যালারিতে? কি করে যেতে পারে এত জলের বোতল? একটা পতাকা লোকে হাতে নিতে পারে, তার সঙ্গে একটা এত বড় স্টিক ঢুকে গেল, এটা কি করে যেতে পারে? কেন যাবে? জলের বোতল আনতে দেননি, কিন্তু ভিতরে তৃণমূলের চোরেরা জল বিক্রি করেছে। 20 টাকার বোতল 100 টাকা করে বিক্রি করেছে। 20 টাকার চাউমিন 150 টাকা করে বিক্রি করেছে। কোথাও কোনো শিথিলতা ছিল, এবং অর্গানাইজাররা, যে বেসরকারি অর্গানাইজার, তারা কোথায় কোথায় কাকে কাকে কি কি পাস দিয়েছেন, কি কি ব্যবস্থা কাদের জন্য কি করে দিয়েছেন, সেগুলো তো তদন্তের আওতায় আসা উচিত। ভিতরে জলের বোতল দিল কে? স্টলগুলো কারা দিয়েছিল? কোন কোন অরূপ আর সুজিতের লোকেরা এই 20 টাকার জলের বোতল 150 টাকা করে বেচে? তৃণমূলের চুরি সংস্কৃতির আরেকটা নমুনা। আর মেসিকে ঠিক আনা হলো কেন, সেটা তো এদের এই আয়োজকদের স্পষ্ট করা উচিত। এর আগের বার 2011 সালে মেসি তো খেলেছিলেন মাঠে, কোনো বিশৃঙ্খলা তো হয়নি। গোটা জিনিসটা মেসি নাম করে একটা মেস পরিণত করে ছেড়েছে। এবার সেই খেলাতেই বাংলার দিদি আগামী দিনে এই মেসির যেমন কাটছাট করে যুবভারতীর প্রোগ্রাম চলে যেতে হলো, বাংলার পিসিকেও মেসির মতনই চলে যেতে হবে এই খেলা খেলতে গিয়ে। যারা বলতো মমতা বাংলার গর্ব, আজকে তারা বলছে মমতা বাংলার গর্ব। বিশৃঙ্খলায় ভেস্তে গেল আম জনতার মেসি দর্শন। মাঠ তখন একটু একটু করে ক্ষেপে এবং তেতে ওঠার ইঙ্গিত দিচ্ছে। বেগতিক বুঝে বের করে নিয়ে যাওয়া হলো মেসিকে। তখনও স্টেডিয়ামে পৌঁছতেই পারেননি মুখ্যমন্ত্রী। শাহরুখ খান, তাঁর আসার কথা ছিল, তিনিও তখন মাঠে যাননি। 1.5 ঘন্টার তো প্রোগ্রাম, 25 মিনিটেই গল্প শেষ। লাগছে যদি এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্পটে কোনোভাবে এসে যেতেন না, ওনার 1 সেকেন্ড লাগতো জনতার পালসটা বুঝে যথাযথ ব্যবস্থা উনি 1 সেকেন্ডের মধ্যে করে দিতেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আক্ষেপ কুণাল ঘোষের। মুখ্যমন্ত্রী তখনও যুবভারতীতে পৌঁছননি। বিশৃঙ্খলার কারণে নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়তে হয় মেসিকে। সোশ্যাল পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, লিওনেল মেসিকে এক ঝলক দেখার জন্য হাজার হাজার ক্রীড়াপ্রেমী ও ভক্তদের সঙ্গে আমিও অনুষ্ঠানটিতে যোগ দিতে স্টেডিয়ামে যাচ্ছিলাম। এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসির পাশাপাশি সকল ক্রীড়াপ্রেমী ও ভক্তদের কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। কিন্তু কেন এমন বিশৃঙ্খলা? ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, আমি অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করছি, যার সদস্য হিসেবে থাকবেন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র ও পার্বত্য বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব। অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়েছেন, ভালো কথা, সেটা আমরা খারাপ বলছি না, কিন্তু তার সাথে আপনি চিফ সেক্রেটারিকে জুড়ে দিয়েছেন। তো চিফ সেক্রেটারির আন্ডারে যে অ্যাডমিনিস্ট্রেশন, সেই অ্যাডমিনিস্ট্রেশনই তো এটার অর্গানাইজারদের সাথে কোলাবোরেশন বা কোঅর্ডিনেশনে কাজ করার কথা ছিল। সরকার ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন, যতক্ষণ তদন্ত চলছে ততক্ষণ কোনো মন্তব্য করব।
ততক্ষণে অ্যাকশন মোডে পুলিশ। বিমানবন্দর থেকে গ্রেফতার মূল উদ্যোক্তা শতদ্র দত্ত। পুলিশও ব্যবস্থা নিচ্ছে, আয়োজককে ধরা হয়েছে, কিভাবে দর্শকদের কি ফেরত বা ক্ষতিপূরণ সেগুলো আলোচনা হচ্ছে বলে শুনেছি। অন্য কারো কিছু নেই। নন্দ ঘোষ যেমন সব দোষ বলি, সেরকম শতদ্রু দত্ত হচ্ছে সব দোষ। আমার তো মনে হয় সুপ্রিম কোর্টের কোনো জাজকে দিয়ে তদন্ত করালে ভালো হয়। সুপ্রিম কোর্টের কোনো রিটায়ার্ড জাস্টিস হতে পারেন বা বর্তমান জাস্টিস হতে পারেন। অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে তদন্তে আপত্তি, বিরোধী দলনেতারও রাজ্যপালকে চিঠি দিয়েছেন এই নিয়ে শুভেন্দু অধিকারী। কর্মরত কোনো বিচারপতি, মানে এখনও চাকরি করছেন এমন কোনো বিচারপতিকে দিয়ে তদন্তের আর্জি, বোসকে চিঠি দিয়ে পদক্ষেপের আর্জি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিটিং জাজকে দিয়ে সিট বানিয়ে কলকাতা পুলিশকে বাইরে রেখে ইনভেস্টিগেশন করতে হবে। এবং আপনি নিশ্চিন্ত থাকুন, যা ব্যবস্থা নেওয়ার দরকার আমি নেব। প্রতারিত দর্শকদের পাশে বিজেপি এবং ভারত বিরোধী দলনেতা আছে। কি করে কান ধরে টাকা আদায় করতে হয় আমি জানি, আমার সে বিদ্যা বুদ্ধি আছে, সেটা করে আমি দেখাই। কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে টিকিট কিনেও মেসিকে দেখা হলো না। ক্ষোভে ফুঁসে উঠেছিল স্টেডিয়াম। দায় কার? শকুনের রাজনীতি। কুণাল ঘোষের নিশানায় প্রতিপক্ষ বিজেপি। গেরুয়া পতাকা হাতে নিয়ে উস্কানি, অভিযোগ কুণাল ঘোষের। ফুটবল মাঠে তো আমাদের দলের পতাকা নিয়ে কেউ যায়নি, কেউ তো ওখানে আমাদের দলের স্লোগান দেয়নি, তাহলে ওখানে জয় শ্রীরাম স্লোগান হবে কেন? নেতাজির জন্মদিনে ভিক্টোরিয়ায় জয় শ্রীরাম, মেসিকে দেখতে গিয়ে জয় শ্রীরাম, এটা কি করে হতে পারে? প্রথম কথা হচ্ছে তৃণমূল এরকম ভিডিও ছেড়েছিল, গলায় গেরুয়া ফেটি দিয়ে সুকান্ত মজুমদার গো ব্যাক বলা, আমরা দেখিয়ে দিয়েছি তৃণমূলের লোক ছিল। এটা পুরো ফাঁস হয়ে যাওয়া স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজি নিয়ে লাভ কি? সবাই জেনে গেছে তো এখন। এই জন্যই বাংলাকে বাঁচাতে হবে। এর আগে মারাদোনা এসছেন এখানে, এর আগে পেলে এসছেন এখানে, কিন্তু ওইসব চৌকস মূর্তি করা হবে, তাতে কাটমানি খাওয়া হবে, তারপরে টিকিট ব্ল্যাক হবে। এটা তৃণমূলের রাজত্ব, এটা বুঝতে হবে, লুটের রাজত্ব। যারা পরিকল্পিতভাবে ওখানে অন্য সব স্লোগান নিয়ে নানা ধরনের কাজ করলো এবং আমাদের প্রিয় যুব ভারতী ক্রীড়াঙ্গনের ভাঙচুর ইত্যাদি ক্ষতি করলো, তারা ফুটবল প্রেমী হতে পারে না। তারা গন্ডগোল করে বাংলার নাম সর্বভারতীয় ক্ষেত্রে কলুষিত করার জন্য, মেলাইন করার জন্য তারা করেছে। বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন মহাকুম্ভ নয় মৃত্যুকুম্ভ। আজকে মমতা ব্যানার্জিকে বলবো, হায়দ্রাবাদে বিকেলে অনুষ্ঠান হয়েছে, তিনি একটু দেখে আসুন। আগামীকাল দিল্লি মুম্বাইতে হবে, একটু দেখে আসুন। আসল কথা, এত পাপ করেছে, মেসিকে দিয়ে খেলা হবে বলাতে গেছিল, উল্টো খেলা হয়ে গেছে। এই মুহূর্তে লিওনেল মেসি রয়েছেন হায়দ্রাবাদে। সেখানে রেবন্ত রেড্ডি রাজ্যের মুখ্যমন্ত্রী, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী, সেখানে ফুটবল খেলছেন মাঠে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। দেখুন, দেখানোর উদ্দেশ্য এটাই যে আমাদের শহর যেটা এক্সপেক্ট করেছিল সাধারণ মানুষ, সেটা আমাদের এখানে, এটা যারাই করুন, যারা উদ্যোক্তা, যারা প্রশাসনে ছিলেন, তারা কেউ পারেননি হয়তো, কিন্তু হায়দ্রাবাদ কি সুন্দর করে দেখালো। এই পার্থক্যটাই দেখানো হচ্ছে ডাবল উইন্ডোতে। দেখুন, দুদিকে দুটো একসঙ্গে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। Everybody, thank you once again on behalf of all the football fans to bring the God himself into the... এক বিন্দু জলের আশায় হাঁ পিত্তেশ করে বসে আছেন কালনা 2 নম্বর ব্লকের কল্যাণপুর পঞ্চায়েতের হাটগাছা গ্রামের প্রায় 1400 বাসিন্দা। আপনার বাড়িতে যে কল আছে, এই কল দিয়ে কি জল পড়ে? না, পড়ে না। আমাদের 2 বছর ধরে কল দিয়েছে, কিন্তু জল নেই। পাঁচালি শুনুন আর ফ্যাক্টটা দেখুন। জনস্বাস্থ্য কারিগরি দপ্তর বাড়ি বাড়ি কল দিয়েছে 2 বছর আগে, কিন্তু সেই কল থেকে আজ পর্যন্ত এক বিন্দু জল টপকায়নি, পড়েনি। বলা হচ্ছে যে কল সারান, ওই কলও সারিয়ে দিচ্ছে না। দরখাস্ত দেওয়া হয়েছে, যাচ্ছি আসছি, এ বলছে মিস্ত্রি পাচ্ছি না। কত দূর থেকে জল নিয়ে আসতে? অনেকটা যেতে হবে, তাও 1-1.5 কিলোমিটার রাস্তা যেতে হবে। খাবার জল ওখান থেকে? খাবার জলই, আমাদের একটাই কল, ওই সাবমার্শাল বসেছে, ওই কল থেকে আমরা জল নিয়ে আসি। আমাদের ওখানে ট্যাপ কল আছে, ট্যাপ কলটাও তো ভেঙে গেছে না, নাহলে ট্যাপ কল ওখানে আমাদের বাড়ির কাছে আছে, ওইখানে জল নেওয়া হতো। সাবমার্শালটা আছে, কলগুলো সব খারাপ হয়ে গেছে।
শেষে যার কথা শুনলেন তিনি ওই বুথের তৃণমূলের পঞ্চায়েত সদস্য ডলি মুর্মু। অসহায় গ্রামের লোক তাকে ধরছেন, তিনি যথাস্থানে বলছেন কাজ হচ্ছে না। না, জল পড়ছে না, 2 বছর ধরে জল পড়ছে না। পিএইচ দপ্তরে জানিয়েছি, পঞ্চায়েতে জানিয়েছি। পিএইচি দপ্তর কি বলছে? বলছে ওই পয়সা পেমেন্ট না পেলে ও কাজ করবে না। এইখানেই আসল গল্পটা। পঞ্চায়েত সদস্য জানাচ্ছেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তর বলেছে পয়সা পেমেন্ট না পেলে করবে না। কার পয়সা, কোন পয়সা, কাকে পেমেন্ট করতে হবে? নিশ্চয়ই ভাবছেন কে কাকে পেমেন্ট করবে, তাই তো? সব জলের মতো পরিষ্কার করে দিলেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সহকারী ইঞ্জিনিয়ার কল্লোল বসু। শুনছেন উন্নয়নের পাঁচালী। মেদিনীপুর শহরে মার্কেট কমপ্লেক্স তৈরি করছে জেলা পরিষদ, কিন্তু বছরের পর বছর বন্ধ। লটারির মাধ্যমে দোকান বিলির জন্য কুপন কেটে টাকাও নাকি নেওয়া হয় বলে অভিযোগ। তারপর উন্নয়নের পাঁচালী। পশ্চিম মেদিনীপুর শহরে হকারদের কথা ভেবে তৈরি হয়েছিল মার্কেট কমপ্লেক্স, কিন্তু বছরের পর বছর তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে জেলা পরিষদের উদ্যোগে তৈরি হওয়া এই বাজার। 2011 সালে রাজ্যে পালা বদলের পর তৈরি হয় দোতলা এই মার্কেট কমপ্লেক্স, কিন্তু তারপর কিছু দোকান খোলা হলেও আজও বন্ধ বহু দোকান। 2011 মেদিনীপুর শহরে তৈরি হয় দোতলা মার্কেট। 2015 একতলায় বিলি করা হয় 40টি দোকান, আজও বন্ধ দোতলার 23টি দোকান। মাঝে দোকান বিলির জন্য ব্যবস্থা করা হয় লটারির, কুপনের মাধ্যমে 500 টাকা করে তোলা হয় ব্যবসায় আগ্রহীদের কাছ থেকে, কিন্তু তারপর আর বিলি বন্টন হয়নি দোকানঘর। আজ পর্যন্ত কেন হলো না লটারি, উত্তর অজানা স্থানীয়দের। দোকানগুলো এখন এমতো অবস্থায় বন্ধ হয়ে পড়ে আছে। যেই হোক, কোনো গরিব বাড়ির ছেলে হোক, কাকে হোক, অনেকে বেকার ছেলে আছে, দিয়ে দিক দোকানগুলো। দ্রুত দোকান ঘরের চাবি ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়ার আশ্বাস জেলা পরিষদের সভাধিপতি। টেকনিক্যালও প্রবলেম রয়েছে, সেগুলো আস্তে আস্তে আমরা কাটিয়ে উঠেছি। তবে আমরা দেখছি এই 5-6 মাসের মধ্যে আমরা ওটা তাড়াতাড়ি আমরা লটারি করে দেবো। সাধারণ মানুষের করের টাকায় তৈরি মার্কেট কমপ্লেক্স বছরের পর বছর বন্ধ থাকায় তুঙ্গে রাজনৈতিক চর্চা। দোকান বিলি বন্টন না হওয়ার পিছনে দুর্নীতির গন্ধ পাচ্ছে বিরোধী শিবির। তারা টাকাও জমা দিয়েছে, কিন্তু কি অলিক কারণে এখনো পর্যন্ত লটারি হয়নি, ব্যাকডোর দিয়ে ওই রুমগুলোকে অন্য কাউকে বিক্রি করে দেওয়া হয়েছে কিনা তৃণমূল পরিচালিত জেলা পরিষদের পক্ষ থেকে, এটা নিয়েও কিন্তু একটা বিশাল জিজ্ঞাসা চিহ্ন থাকছে। মানুষের উপকার করা, মানুষকে দোকানটা পাইয়ে দেওয়া ওদের ব্যাপার নয়। কন্ট্রাক্টরকে দিয়ে কোনোভাবে বানিয়ে সেখান থেকে কাটমানি খাওয়াটাই ওদের ব্যাপার ছিল, সেটা ওদের হয়ে গেছে। ঝুল সরিয়ে কবে খুলবে মার্কেট কমপ্লেক্সের বন্ধ দোকানগুলো, উত্তরের অপেক্ষায় জেলা পরিষদ সংলগ্ন এলাকার ব্যবসায়ী থেকে এলাকাবাসী। কিসের টোল, কোন টোল? আমি কিন্তু এটা আরটিআই করব। আমার সাথে সাথে আমার গাড়ির ড্রাইভারকেও মারধর করা হয়। ওখানে আমাকে ওপেন থ্রেট দিচ্ছে যে বীরভূম ছেড়ে পালিয়ে যা। ইউসুফ খান, উনি হচ্ছে ওখানকার বড় নেতা। বোলপুর না টোলপুর, সেই প্রশ্ন আগেও উঠেছে, বারবার তুলেছে TV9 বাংলা। বীরভূমে টোল, বিশেষ করে বেআইনি টোলবাজি, এটা নিয়ে আমরা সিরিজ করেছি একের পর এক। মনে পড়ছে কেষ্টমণ্ডল গ্রেফতার হওয়ার পর অনেক বিতর্ক হয়েছে, কিন্তু বোলপুর আছে, বোলপুরে এই টোলগুলো সেই টোলের জায়গাতেই আছে। শাসক নেতারা টোল আদায়ের নামে বেআইনিভাবে তোলাবাজি চালিয়ে যাচ্ছেন এমন অভিযোগ। টোল দিতে বেঁকে বসায় নিগ্রহ করা হলো এক মহিলা আইনজীবীকে। একে মহিলা, তার ওপর আবার আইনজীবী। কিল, চট, থাপ্পড় কিচ্ছু বাদ পড়েনি, চুলের মুঠি ধরে পেটে লাথিও মারা হয় বলে অভিযোগ, সঙ্গে অকথ্য গালিগালাজ। প্রাণ বাঁচাতে টোল প্লাজার একটি ঘরে ঢুকে পড়েন ওই মহিলা আইনজীবী। লাইভ লোকেশন পাঠান বোলপুর থানার আইসিকে, কোথায় গেছে দেখুন এলাকার পরিস্থিতি। তারপরেও হুমকি, বীরভূম ছেড়ে পালা। গোটা ঘটনায় যার দিকে আঙুল উঠছে তার নাম ইউসুফ খান। আবার বলি, তার নাম ইউসুফ খান, তৃণমূলের লোকাল নেতা। ওখানে টোলের মধ্যেই একজন ওখানকার
নাকি খুব বড় নেতা। উনি নিজেকে প্রমাণ এটাই দিয়েছেন যে আমি ওখানকার খুব বড় নেতা। তিনি আমার সাথে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে। ওনার সাথে আমার কোনো কথাই হচ্ছিল না, উনি মাঝখান থেকে এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারধরও করে। সাথে আমার গাড়ির ড্রাইভার ছিল, ইভেন আমার সাথে সাথে আমার গাড়ির ড্রাইভারকেও মারধর করা হয়। আমি নিজেও শকড যে আমার সাথে এটা কী হচ্ছে। আমি সঙ্গে সঙ্গে আমার সিনিয়রকে ফোন করি, আইসিকে আমার লোকেশনটা পাঠাই। আর আমি টোল ট্যাক্স যে ঘরটা ছিল সেই ঘরটার মধ্যে আমি মানে শেল্টার নিয়েছিলাম নিজের প্রাণটা বাঁচানোর জন্য। ওখানে আমাকে ওপেন থ্রেট দিচ্ছে যে বীরভূম ছেড়ে পালিয়ে যা। ওই ইউসুফ খান, তখন খালি ইউসুফ খানই ছিল। তো উনি হচ্ছে ওখানকার, উনি নিজের পরিচয় দিয়েছেন উনি হচ্ছে ওখানকার বড় নেতা। যেহেতু আমি ওই টোলের গাড়ির কাগজের ছবি তুলেছি, আমি প্রতিবাদ করেছি, ইজ দিস লিগাল অর ইললিগাল, এই প্রশ্নগুলো করার জন্যই আমার সাথে এরকম আচরণ ব্যবহার করা হয়। এই ইউসুফ খানরা কি মনে করেছেন বীরভূম তাদের খানদানি? এটা কি খানদানি জেলা পেয়েছেন আপনাদের? টোল বসিয়ে বেআইনিভাবে তোলা তুলে যাবেন, প্রতিবাদ করা যাবে না। আর যদি লিগ্যাল টোলও হয়, কোনো সাধারণ মানুষ যদি জানতে চান যে এটা আইনি না বেআইনি, সেটা কি অপরাধ করা হয়ে গেল? চুলের মুঠি ধরতে হবে কোনো মহিলাকে? যে দলের সুপ্রিমো মহিলাদের সম্মানের কথা বলেন প্রত্যেক দিন, সেই দলে এই ইউসুফ খানদের পোষা হয় কি করে? কেন তোলাবাজির সুযোগ দেওয়া হয়? কোথায় বীরভূমের বাঘ কেষ্টমণ্ডল এখন? এই অভিযোগ পাওয়ার পর আমরা গিয়েছিলাম সেই টোলে যারা অস্থায়ী কর্মী রয়েছে তারা জানাচ্ছেন যে একটা ছোটো মতো উত্তেজনা তৈরি হয়েছিল, কিন্তু এই বিষয়ে তারা কিচ্ছু জানেন না, এক কথা তারা বলতে চাইছেন না। তারা দুজনেই বলছেন যে আমরা সেদিনকে এখানে ছিলাম না, আমরা শুনেছি একটা উত্তেজনা হয়েছিল। শুনলাম যে এরকম একটা ছোটোখাটো ঝামেলা হয়েছিল, সেটা শুনেছি। তাছাড়া মহিলাকে মারধর না, সেরকম কিছু তো শুনি নাই। এমনি ওই আমাদের টোল হিসাবে যে টোল চাওয়া হয়েছিল, সেই জন্যই তিনি আর কি বলছিলেন যে না, এগুলো বেআইনভাবে নেওয়া হচ্ছে, এই ধরনের কথাবার্তা বলেছিলেন। যদিও এই টোল কার বা কি এই বিষয়ে তারা মুখ খুলতে নারাজ। তারা বলছেন এটা পৌরসভার টোল, বৈধ টোল। কিন্তু পৌরসভার যিনি চেয়ারম্যান রয়েছেন বোলপুর পৌরসভার পর্ণা ঘোষ, তাকে বারবার ফোন করা হলেও বা তার সাথে যোগাযোগ করার চেষ্টা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি। ওই মহিলা আইনজীবী দাবি করছেন যে এই যে টোল সেটা পৌরসভার আদতে কিনা সেটা নিয়ে তিনি অনিশ্চয়তায় ভুগছেন। আর এই টোলে তাকে কেন মারধর করা হলো, মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে শুরু করে একাধিক জায়গায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছে। ওই টোল কিন্তু এখনও পর্যন্ত রয়েছে এবং আজ বিকেল পর্যন্ত কিন্তু সেখানে টোল আদায় করা হচ্ছিল।